নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ। মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপির আনা মুলতবি প্রস্তাব গৃহীত বিধানসভায়। মূল্যবৃদ্ধির জন্য দায়ী কেন্দ্র, দাবি শাসক বিধায়কদের। এত দাম খাবো কি স্লোগান দিয়ে ওয়াকআউট করল বিজেপি। আপনার জন্য তারা ইলেকশন করায়। পেট্রোল ডিজেলের দাম এত বেড়েছে, যার সাথে দ্রব্যমূল্যের একটা প্রত্যক্ষ যোগাযোগ আছে, কি বলবেন? দেখুন, আমাদের পেট্রোল ডিজেলের দাম আমাদের সরকার কমিয়েছে। উনি 1 টাকাও কমিয়েছেন? 1 টাকাও কি কমিয়েছেন? উনি বাড়িয়েছেন। তাই এগুলো বলে লাভ নেই। পেট্রোল ডিজেলের দাম ডেফিনেটলি আজকে দাম বাড়ার সাথে, কিন্তু তার মেন কারণ হচ্ছে আজকে এই সবজির দাম বাড়া, সেটা হচ্ছে পরের দল, মিডল ম্যান। চাষিরা দাম পাচ্ছে না। আজকে একটা শস্য করার জন্য যেটুকু সেটুকু দাম পাচ্ছে না। আপনি বাড়িতে একটা পেরেক লাগাতে যাবেন, সেখানেও তোলা তোলে। একটা চাষি, একটা সামান্য গরিব মা, সে তার ক্ষেত থেকে নিয়ে এসে বাজারে যদি বিক্রি করে, তার দোকানও নেই, তার কাছ থেকেও তোলা তোলে। তার লোকাল যে তৃণমূলের নেতৃত্ব, তার কাছ থেকেও তোলা তোলে। এবং শুধু একজন তো তোলা ওঠায় না তৃণমূলে। সিপিএম এর সময় বলা হয় যে একজন এসে তোলা তুলবে, কিন্তু টিএমসির সময় এগিয়ে বাংলা বিভিন্ন লোক এসে তোলা তুলবে, পুলিশ তুলবে। একটা মানুষ, একটা বউ বা একটা মা বা একটা ভাই সামান্য সবজি বিক্রি করে সংসার চালাচ্ছে, কোথা থেকে চালাবে? তাই আজকে পুরো জিনিসটা, তাই দাম বাড়ছে। কোথাও কি আলু পাচার হচ্ছে বলে মনে হচ্ছে? দেখুন, আজকে এদের অনেক রকম বিষয় রয়েছে, চুরি করার অনেক রকম বিষয়, এবং এরা আলু গোডাউনে রেখে দেয়। গুদামে রেখে দেওয়ার পরে যখন দাম একদম আকাশ ছোঁয়া, তখন তারা আলু ছাড়তে থাকে, যাতে ওই লাখে আলু বিক্রি হয়। চুরির কত রকমের চুরি হয় সেটা তো আমরা দেখিয়েছি, আগেও দেখেছি। এই সরকার সেটা রেশন দুর্নীতি মামলায় আরও মাইলেজ পেল ইটি। জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানের পর এবার গ্রেফতার দেগঙ্গা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নূর। বৃহস্পতিবার দিনভর জেরার পর মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে দুই ভাইকে। শুক্রবার তাদের স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর তোলা হয় তাদের আদালতে। বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ সিজিওতে আসেন আনিসুর এবং আলিফ। 11 ঘণ্টা ধরে ম্যারাথন জেরা চলে তাদের, এবং জেরায় তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়লে মধ্যরাতে ইডি তাদের গ্রেফতার করে। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু তরুণীর। হাওড়ার শালকিয়ার বাধাঘাট মোড়ের কাছে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বছর 22-এর পৌরভী দাসের। পাশের পাড়ায় বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথেই মৃত্যু। বাবার চোখের সামনে মৃত্যু হল মেয়ের। মেয়েকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে বাঁচাতে গেলে ছিটকে পড়েন তরুণীর বাবা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সামনের বাতিস্তম্ভ থেকে কোনো বৈদ্যুতিক তার কাটা অবস্থায় ঝুলছিল, আর তার থেকেই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। টানা বৃষ্টির মাঝেই বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু যুবকের। বাগুইআটির ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রায় 7 ঘণ্টা চেষ্টায় বাড়ির ধ্বংসস্তূপ সরানো হয়েছে। মৃত যুবকের নাম ধ্রুবজ্যোতি মণ্ডল। বাগুইআটি থানা এলাকার অশ্বিনীনগরের বাসিন্দা ওই যুবক। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির রাতে বাড়িতেই ছিলেন তিনি। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে 3তলার ছাদের একটা বড় অংশ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় ওই যুবক। ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় তাকে। অভিযোগ, নির্মাণে ভুলের কারণেই এমন মর্মান্তিক পরিণতি। প্রশ্নের মুখে পুরসভার ভূমিকা।
লাগাতার বৃষ্টিতে প্লাবিত রাস্তা, বেশ কিছু বাড়িও জলমগ্ন। নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ এলাকার বাসিন্দাদের। বাঁকুড়ার কোতলপুরের কাছে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়কের ছবি। বৃহস্পতিবার সন্ধ্যে থেকে লাগাতার চলছে বৃষ্টি, আর সেই বৃষ্টিতেই বাঁকুড়ার কোতলপুরের কাছে ভাসল বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক। বৃষ্টির জল জমে জলমগ্ন কোতলপুরের বেশ কিছু এলাকা। বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে ঘটল বিপত্তি। এমনই ঘটনায় এলাকায় নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসীরা। রাজ্য সড়কে জল জমার জন্য যান চলাচলেও বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে। ওই অংশ এইভাবে জলমগ্ন হয়ে পড়ার জন্য এলাকার বেহাল নিকাশি ব্যবস্থাকেই দুষছেন স্থানীয়রা। ঝুঁকি পুরোটাই ঝুঁকিপূর্ণ। এটা রোড হচ্ছে অল্লাবাই রোড, বাঁকুড়া থেকে কলকাতা যার একটা মেন রাস্তা। এখানটা আমাদের জল নিকাশি খুবই খারাপ। মানে এখানে সামান্য একটা সরু ড্রেন আছে, সেই ড্রেনটা দিয়ে জল নিকাশি, টোটাল মাঠের জল, গ্রামের জল এটা দিয়ে নিকাশি হয়। যে নিকাশি ব্যবস্থা না থাকার কারণে রোডের উপরে জল যাচ্ছে। এরকম মানুষকে প্রতিটা 100% ঝুঁকি নিয়ে পেরোতে হচ্ছে। অনেকে সকাল থেকে পড়ে উঠছে, অনেকে জলে ডুবছে, এইভাবেই পেরোতে হচ্ছে, কিছু করার নেই। চলাচল তো বন্ধ হয়েই যাচ্ছে। আমাদের ওই বাজারঘাট আসতে হচ্ছে, কোনো প্রয়োজনে খুব রিস্ক নিয়ে যাতায়াত করতে হচ্ছে। কোথায় গর্ত আছে রাস্তার ভিতরে সেটাও দেখতে পাচ্ছেন না, পড়ে যেতে হচ্ছে, অনেক সময় অনেকে পড়ে যাচ্ছে। আমাদের আরামবাগ বিষ্ণুপুর টু যে অহল্যাবাই রোড রয়েছে, আমাদের কতুলপুরের মিলমোড় সহ নেতাজি মোড় বিস্তীর্ণ এলাকা কিন্তু জলে প্লাবিত হয়ে গেছে। আমরা সাধারণ যারা দৈনিক যাতায়াত করি তাদের তো একটা বিরাট রকমভাবে অসুবিধা হচ্ছে। প্লাস যে বাস বা লরি বা যে ট্রাকগুলো যাচ্ছে তারাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু প্রত্যেকেই পারাপার করছে, এবং অনেক মানুষ কিন্তু সতর্ক হয়ে গেছে, কেউ এদিকে আর পারাপার করছে না। বেহাল রাস্তা অবস্থা। যদি দ্রুত না নিকাশি করা যায় এই মুহূর্তে হয়তো বড়সড় কোনো বিপদও হয়তো ঘটতে পারে। হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার বিস্তীর্ণ ওয়ার্ড জলমগ্ন। বিশেষ করে 5, 7, 18 সহ বেশ কিছু ওয়ার্ডে বৃষ্টির হাঁটু জল জমে সমস্যায় স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতি মানুষজন। বাঁশবেড়িয়া শিবতলা, নবীনপল্লী, গড়বাড়ি কলোনি, বাঁশবেড়িয়া স্টেশন রোড, মিলনপল্লী, বাঁশবেড়িয়া 1 নম্বর রেলগেট সহ বেশ কিছু এলাকায় জল জমে রয়েছে। এটা প্রতি বছরই হয়, এবছর হয় যেহেতু 18 নম্বরটাই ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ডটি একটি গামলা শেপ। এখানে 5 নম্বর থেকে জল চলে আসে, 7 নম্বর থেকে জল চলে আসে। কিছু চেষ্টা করা হয়েছে, রাস্তাঘাট উঁচু করা হয়েছে, ড্রেনের কাজ হয়েছে, কিন্তু বিস্তীর্ণ অংশ জলের তলায়। আমরা সকাল থেকে চেষ্টা করেছি, কালকে রাতে আমরা কাজ করেছি, সকাল থেকে পুরো লেবার নিয়ে কাজ করেছি, কিন্তু পরিস্থিতি আমাদের বাইরে চলে যাচ্ছে। যদি বৃষ্টি হয় পরিস্থিতি আরো খারাপ হবে। কোন ওয়ার্ডে কোন এলাকায় জল আছে এখনো ক্ষুদিরামপল্লী বিস্তীর্ণ অংশ জলের তলায় রয়েছে। বাড়ির মধ্যে জল ঢুকে যাওয়ার চান্স খুব বেশি। যদি বৃষ্টি না হয় তাহলে ঢুকবে না, বৃষ্টি হলে ঢুকে যাবে জল। নবীনপল্লীতে জল রয়েছে, শিবতলায় জল রয়েছে, স্টেশন বাজারে জল রয়েছে। কত পরিবার বাস করে এখানে? নাই করে 3200 ভোটার রয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম বড় অংশটা জলের তলায় রয়েছে। বহুদিনের সমস্যা, বহু বছরের সমস্যা। কারণ হচ্ছে 18 নম্বরটা একটু নিচু, গামলা শেপ, যার জন্য জলটা স্টে করছে। আর এখান থেকে 18 থেকে জল গঙ্গায় না নামানো গেলে এই সমস্যার সমাধান হবে না। কেন আমাদের এখানে জল চলে যায় গড়ে জল নেওয়ার ক্যাপাসিটি নেই। গড় পুরো জলে টুকু হয়ে গেছে। কতদিন নামবে মনে হয় জল? আশা করা যাচ্ছে 2 দিন তো থাকবেই। এতে তো রোগও হবে, একদিকে ডেঙ্গুতে আক্রান্ত বহু মানুষ হচ্ছে। তো আমরা বহু চেষ্টা করেছি। এবার সরকারি হাসপাতালের গাফিলতির ছবি দেখাবো। সমস্যা চোখের, কিন্তু ওষুধ দেওয়া হচ্ছে পেটে ব্যথার। চোখে ড্রপ দিয়েছেন সংশ্লিষ্ট ডাক্তার। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফার্মেসি কাউন্টার থেকে ফ্রিতেই পাওয়া যায় সেই ওষুধ। সেখান থেকেই ওষুধ নিয়ে ব্যবহার করছিলেন ঝাড়গ্রাম শহরের শিরিশ চক এলাকার বাসিন্দা হাসি দাস। আর তারপরেই বিপত্তি। অভিযোগ, নির্ধারিত চোখে ড্রপের বদলে তাকে দেওয়া হয়েছে বাচ্চাদের পেটে ব্যথার উপশমের ওষুধ। লিখিতভাবে দুবার অভিযোগপত্র জমাও দিয়েছেন ভুক্তভোগী পৌরা। জেলা শাসকের দপ্তরে জানিয়েছেন অভিযোগও। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি বিষয়টি নিয়ে তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। সরকারি হাসপাতালে চিকিৎসা বিভ্রাটের ঘটনা মোটেও নতুন নয়। ঝাড়গ্রাম মেডিকেল কলেজে সাম্প্রতিক ঘটনা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার করুণ ছবিটা আবারও সামনে আনলো।
5 জুন গিয়েছিলাম, উনি আমাকে ওষুধ লিখে দেন। কোন বিভাগে গিয়েছিলেন? আপনি গিয়েছিলাম ডাক্তার মলয় মণ্ডল। তো ওনার কাছে দেখাই, ওনার কাছে দেখানোর পরে তখন আমি বলি যে উনি ওষুধ লিখে দেন। ওষুধ লিখে দেওয়ার পরে তখন দেখছি যে আমাকে কাউন্টার থেকে ওষুধ দিয়েছে। আমি তখনও বুঝতে পাইনি। ওষুধটা এনে ঘরে ব্যবহার করছি, দেওয়ার পর দেখছি চোখটা আমার জ্বালা জ্বালা করছে। তাহলে জ্বালা করছে, হয়তো নিশ্চয়ই আমার ভালো হবে, মাথা যন্ত্রণা করছে। 5 দিন ব্যবহার করেছি। 5 দিন ব্যবহার করার পরে আমি কিনতে গেছি ওষুধ দোকানে। কিনতে যাওয়ার পরে তখন ধরা পড়ে যে আমাকে বলে যে আপনার আর ওষুধ নিয়ে আসুন। তখন বলছি এটা তো বাচ্চার পেটে ব্যথার জন্য। তারপরে নেক্সট বার আমি আবার গিয়ে আপনার মলয় মণ্ডলকে জানাই যে স্যার আপনি কি ওষুধ দিয়েছেন? বলছে না এই ওষুধ তো আমি দিইনি। আমি বলি ওষুধগুলো তো আমি এখান থেকে নিয়ে গেছি। বলছে না আমি দিইনি। তখন উনি আবার ফের ওষুধ লেখেন। কাউন্টার থেকে আমাকে ভুল ওষুধ দিয়েছে এবং আমাকে বলছে যে আপনি গিয়ে কাউন্টারে বলুন। কাউন্টারে আমি কি বলবো, আমার সাথে কেউ নেই, আমি একা কি বলবো? তখন আমি সুপারিনটেন্ডেন্টের কাছে গেলাম। সুপারিনটেন্ডেন্ট স্যার আমাকে বললো যে ওষুধগুলি দেখি। উনি দেখলো, ওষুধগুলো দেখে তারপর বলে এটা তো ঠিক দেয়নি, তা আপনি নোটিশ করুন। আমি তখন বললাম হাতে নোটিশ নেবেন? না আমি নোটিশ হাতে নেবো না, এখানে দেবেন ওষুধ নোটিশ। তখন নোটিশ দিয়েছি আমি 10 তারিখে। দেওয়ার পর কোনো রিপ্লাই পাইনি। জেলা শাসককেও 10 তারিখে দিয়েছি। তারপরে না পাওয়ার দরুন আমি আরেকবার ফেলে এসেছি। কিন্তু আমি যখন আমার সন্দেহ হচ্ছে এটা তুলে নিয়েছে আমার নোটিশটা। কেন বলছি, আমি যখন ফেলতে যাই লেটার বক্স জেলা শাসককে দিয়েছিলেন? হ্যাঁ, জেলা শাসককে দিয়েছি, তার রিসিভ কপি আছে। এখন কি অবস্থা চোখে? এখন একটু চোখটা ব্যথা করছে, ভালো চোখটাও করছে, তার সাথে সাথে এটাও ধরে নিচ্ছে, এটার জন্য ভালো চোখটাও হচ্ছে আর কি। অসুস্থ গায়ক অরিজিৎ সিং। অগাস্ট মাসে সমস্ত কনসার্ট বাতিল করতে হয়েছে তাকে। কি হয়েছে তার দেখুন। যার গান শোনেন 8 থেকে 80, যার গান মন্ত্রমুগ্ধের মতো ছুঁয়ে যায় সকলের মন, সেই গায়ক অরিজিৎ সিং বৃহস্পতিবার গভীর রাতে দিলেন দুঃসংবাদ। অগাস্ট মাসে সমস্ত কনসার্ট বাতিল হয়েছে তার। কিন্তু কেন? আসলে গায়ক অসুস্থ, যার জেরে বাতিল হয়েছে তার গোটা অগাস্ট মাসের কনসার্ট, যার কারণে শ্রোতা অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন গায়ক। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অরিজিৎ সিং জানিয়েছেন তার শরীর ভালো নেই, চিকিৎসা চলছে, তাই বাধ্য হয়েই আগে থেকে ঠিক করে রাখা এই মাসের সমস্ত শো বাতিল করতে হচ্ছে তাকে। সেই সঙ্গে অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে গায়ক লিখেছেন, সকলকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অসুস্থতার কারণে অগাস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে আমাকে। আমি জানি আপনারা সবাই এই শোগুলির জন্য ভীষণভাবে অপেক্ষায় রয়েছেন, কিন্তু আমি অন্তর থেকে ক্ষমা চাইছি এটার জন্য। আপনাদের এত ভালোবাসা এবং সমর্থনই আমার একমাত্র শক্তি। এরই সঙ্গে গায়কের সংযোজন আমাকে বোঝার জন্য এতটা নিঃশর্ত ভালোবাসা এবং ধৈর্য ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তবে অরিজিৎ সিং এর ঠিক কি হয়েছে সেটা অবশ্য জানা যায়নি। তিনি নিজে উল্লেখ করেননি, শুধু এই একটা মাস বিশ্রাম চেয়ে নিয়েছেন ভক্তদের কাছ থেকে। মন খারাপ করা খবরের সঙ্গেও মন ভালো করা খবরও কিন্তু গায়ক দিয়েছেন। এ মাসের কনসার্ট বাতিল হলেও সেপ্টেম্বর মাসের কনসার্টের নতুন ডেট জানিয়ে দিয়েছেন গায়ক। মাটির মানুষ অরিজিৎ সিং। ছিমছাম পোশাকে স্কুটিতেই ঘুরে বেড়ান তিনি। মুম্বাইতে বিলাসবহুল ফ্ল্যাট থাকলেও শিকড়ের টানেই জিয়াগঞ্জে থাকেন তিনি। তার অসুস্থতার খবরে অনুগামীদের যে মন ভেঙেছে তা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।